ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। সিলেট টেস্টে সফরকারীদের ৭৮ রানে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জিতল টাইগাররা। পঞ্চম দিনের প্রথম সেশনেই তাইজুলের ঘূর্ণিতে ৩৫৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান, আর তাতে দেশটিকে টানা ২ টেস্ট সিরিজেই হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। ম্যাচ সেরা লিটন, সিরিজ সেরার পুরস্কার উঠেছে অভিজ্ঞ ক্যাম্পেইনার মুশফিকের হাতে। তাইজুলের বলটা লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে তানজিদ তামিমের তালুবন্দি খুররাম শেহজাদ। লাক্কাতুরায় লেখা হলো টাইগার ক্রিকেটের নতুন ইতিহাস। প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। শুধু তাই নয়, দেশটির বিপক্ষে ব্যাক টু ব্যাক টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের রেকর্ড গড়ল নাজমুল শান্তর দল। তাই তো উল্লাসটাও বাঁধ ভাঙা। প্রিয় গুরু সালাউদ্দিনকে ঘাড়ে করেই মাঠে নিয়ে এলেন মুমিনুল মুশফিকরা। তাকে সামনে রেখেই মাতলেন ইতিহাস গড়ার উচ্ছ্বাসে। পঞ্চম দিনের শুরুটা অবশ্য কথা বলছিল পাকিস্তানের পক্ষেই। সাজিদ খানকে সাথে নিয়ে দিনের শুরুটা দুর্দান্ত করেছিলেন রিজওয়ান। টাইগার শিবিরে ভীতি ছড়িয়ে রান তুলতে থাকেন এই দুই ব্যাটার। দিনের প্রথম আঘাতটা হানেন তাইজুল। ২৮ রানে থামান সাজিদকে, তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফাইফার। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের নিয়ন্ত্রণটা তখন পুরোপুরি টাইগারদের হাতে। শতকের পথে থাকা রিজওয়ান রাঙাচ্ছিলেন চোখ, তবে তাকে ৬ রানের আক্ষেপে পুড়িয়েছেন শরীফুল ইসলাম। ৯৪ রানে রিজওয়ানকে বোকা বানিয়ে প্যাভিলিয়নের পথ দেখান এই টাইগার পেসার। ৬ রানের ক্ষত, সাথে হারের যন্ত্রণাটা স্পষ্টভাবেই ফুটে ওঠে এই ব্যাটারের চোখে। পাকিস্তানকে ব্যাক টু ব্যাক টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলেও উন্নতি হয়েছে টাইগারদের। উঠে এসেছে ৫ নম্বরে, আর ২ ধাপ এগিয়ে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের ৭ নম্বরে বাংলাদেশ। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। পাকিস্তানের বিপক্ষে একসময় জয় ছিল স্বপ্ন, আর এখন সেই পাকিস্তানকে টানা ২ সিরিজে ধবল ধোলাই করেছে বাংলাদেশ। সিলেটে ইতিহাস গড়ার ম্যাচে এসেছে একের পর এক রেকর্ড। দলীয় অর্জনের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও রেকর্ড গড়েছেন এক একজন। তানজিম ঐশীর রিপোর্টে থাকছে বিস্তারিত। যে দলের বিপক্ষে প্রথম ১৩ টেস্টে ছিল না একটাও জয়, সেই পাকিস্তান এখন বাংলাদেশের কাছে অসহায়। সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছেন নাজমুল হোসেন শান্তর দল, আর তাতেই ইতিহাসে প্রথমবার টানা ৪ টেস্ট জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। বাবর রিজওয়ানদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে টাইগাররাও রেকর্ড গড়েছে বেশ কয়েকটা। এর আগে বাংলাদেশ সর্বোচ্চ টানা ৩ টেস্ট জিতেছিল ৩ বার, তবে ৪ ম্যাচের জয়যাত্রা এবারই প্রথম। শুধু তাই নয়, জিম্বাবুয়ের পর দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানকেও টানা ৪ টেস্টে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশ জিম্বাবুয়েকে টানা ৪ টেস্টে হারিয়েছিল ২০১৩ আর ১৪ সালে। টেস্টে পাকিস্তানের চেয়ে বেশি হারিয়েছে কেবল জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামও হয়েছে বাংলাদেশের নতুন দুর্গ। এই মাঠে ৬ টেস্ট খেলে এখন পর্যন্ত ৩টায় জিতেছে স্বাগতিকরা, আর চট্টগ্রামে ২৬ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৩ টেস্টে। এর চেয়ে বেশি জিতেছে শুধুমাত্র শেরেবাংলা মিরপুর স্টেডিয়ামে ৩০ ম্যাচে ১০টা। দলের সাফল্যের দিনে এসেছে ব্যক্তিগত অর্জনও। ২১ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো সিরিজ সেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। ১ সেঞ্চুরি, ১ ফিফটি সহ ২ টেস্টে করেছেন ২৫৩ রান। অন্যদিকে বল হাতে রেকর্ড গড়েছেন তাইজুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৯ উইকেট নিয়ে গড়েছেন বাংলাদেশের সেরা বোলিংয়ের নতুন রেকর্ড। এর আগের রেকর্ড ২০৫ রানে ৮ উইকেট ২০২১ সালে চট্টগ্রামে। এছাড়াও জয় পাওয়া টেস্টগুলোতে তাইজুলের উইকেট সংখ্যা এখন ১১১। বাংলাদেশের আর কোনো বোলারেরই নেই ১০০ উইকেটও। এই সিরিজে বাংলাদেশের পেসাররাও দারুণ সফল। ২ ম্যাচে তাদের শিকার ১৮ উইকেট, যা ঘরের মাঠে বাংলাদেশের অন্যতম সেরা পেস বোলিং পারফরম্যান্স। টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবার ৭ম স্থানে ওঠার পর এবার পাকিস্তানকে ধবল ধোলাই, আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়েও ভারতকে হটিয়ে ৫ম স্থানে এখন টাইগাররা। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যেন লেখা হচ্ছে নতুন অধ্যায়। তানজিম ঐশী, স্টার প্লে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ আর টেস্টে টানা উন্নতি, তাই তো আইসিসির কাছে ভিন্ন আকুতি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।
বড় দলগুলোর বিপক্ষে খেলতে চান নিয়মিত টেস্ট। সিলেটে লিটনের শতককে বলছেন বিশেষ। পেসাররা নিয়মিত ভালো করলেও শান্ত দেখছেন উন্নতির সুযোগ। তাইজুল তার কাছে জীবন কাঠি। সিলেটে শান্তর প্রেসমিট কভার করেছেন মাহবুব রিমন, ক্যামেরায় ছিলেন ইখতিয়ার মাহমুদ। সব আগ্রহের কেন্দ্রেই যেন এই ট্রফিটা, সবার গণমাধ্যমেরও। তাই তো কাছে পেয়ে যেন মুহূর্তগুলো ফ্রেমবন্দি করার চেষ্টা। টাইগার অধিনায়ক শান্ত ততক্ষণে প্রেসমিট শেষ করে বের হয়েছেন। রয়েছে ঢাকায় বিমান ধরার তারাও। একটা দল হয়ে খেলার সুফল পাচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে লিটন, দ্বিতীয় ইনিংসে মুশফিক, বোলিংয়ে নাহিদ, তাইজুল, তাসকিন, মিরাজ। টাইগার ক্রিকেট যে বদলে গেছে, কোথায় তৃপ্তি, কোথায় উন্নতি দেখছেন অধিনায়ক? পুরা টিম হিসেবে খেলতে পেরেছি। প্রত্যেকটা প্লেয়ার যেভাবে হার্ডওয়ার্ক করেছে, ব্যাটসম্যান, বোলার, যারা ম্যাচ খেলার সুযোগ পায়নি, কোচিং স্টাফ, টিমে যারা হেল্প করার জন্য থাকেন, সবার আমার মনে হয় কন্ট্রিবিউশন ছিল এবং সবাই চাচ্ছিল যে আরেকবার আমরা এরকম একটা ভালো রেজাল্ট করতে পারি কিনা। সো ওভারঅল আমি অ্যাজ এ ক্যাপ্টেন খুবই প্রাউড ফিল করছি প্রত্যেকটা প্লেয়ারের এই ওয়ার্ক এথিকটা দেখে। আরও অনেক জায়গা আছে ইমপ্রুভমেন্টের, ওই জায়গাগুলো ঠিকঠাক করতে হবে। সো ওই জায়গাগুলো ঠিকঠাক করে যখন আমরা দেশে এবং দেশের বাইরে কনসিস্টেন্টলি ভালো খেলবো, তখন আমি বলবো যে না, আমাদের টিমটা আগের থেকে ভালো অবস্থানে যাচ্ছে। এখন শুধুমাত্র র্যাঙ্কিংয়ের নিচের সারির দল নয়, টাইগাররা নিয়মিতই জেতে বড় দলগুলোর বিপক্ষেও। তবুও কি ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলোর বিপক্ষে নিয়মিত টেস্ট খেলার সুযোগ পায় বাংলাদেশ? উত্তরটা হলো না। তাই তো অধিনায়ক শান্তরও আকুতি, খেলতে চাই। আমরা টেস্ট ম্যাচ খেলতে চাই, আসলে আমরা প্রত্যেকটা দলের সাথে খেলতে চাই। আমার মনে হয় যে একই দলের সাথে বারবার খেলা, একই কন্ডিশনে খেলা, এটাতে আসলে টিম বিল্ড করাটা কঠিন। সো আশা তো থাকবে যে আইসিসি আমাদের বেশি বেশি সব দলের সাথে টেস্ট ম্যাচ দিবেন। এখন আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, এটা একটা পজিটিভ দিক। বাট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, ওনাদের সাথেও যদি আমরা আরও বেশি ম্যাচ খেলতে পারি, অবশ্যই এটা আরও ভালো হবে আমাদের দলের জন্য। ঢাকার পরে সিলেট দুটো ম্যাচে গেছে 5-3 এবং দুটোতেই জিতেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, টাইগাররাও যে টেস্টে ধীরে ধীরে নয় দ্রুতই উন্নতি করছে, এগুলো যেন তারই প্রমাণ। আগের টেস্ট ম্যাচগুলোর থেকে আস্তে আস্তে এখন ওই ইমোশনটাকে কন্ট্রোল করা, প্যানিক না করা, এই জিনিসটা একটু বেটার হয়েছে আমি বলবো। বাট এই জায়গাটাতে আর একটু ইমপ্রুভমেন্টের দরকার আছে। বড় দলগুলো হয়তো আরও কাম থাকে, বাট এই জায়গাটাতে ইমপ্রুভ হয়েছে। সো এই জায়গা থেকে আমি খুশি ক্যাপ্টেন হিসেবে। আর ওভারঅল হ্যাঁ, 10 দিনের একটা টেস্ট ম্যাচ খেলতে পেরেছি দুইটা, এটা অবশ্যই একটা প্রাউডের ব্যাপার। কারণ নর্মালি আমরা এইভাবে আসলে 5 দিন করে ক্রিকেট খুব একটা খেলিনি অতীতে। সো এটা একটা ভালো ইমপ্রুভমেন্টের জায়গা। পাকিস্তানকে হারানোর দিনে আরও একটা সুখবর পেয়েছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে উঠে গেছে 7 নম্বরে। সামনে জিম্বাবুয়ে, এরপর অস্ট্রেলিয়া সিরিজ। শান্ত বলছেন, ধরে রাখতে হবে পারফরমেন্সের ধারাবাহিকতা, তাহলেই যে খুঁজবে টেস্টে দীর্ঘ একটা সময় ভালো না করতে পারার বদনাম। মাহবুব রিমন, স্টার প্লে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে জয়ের উল্লাসে ভাসছে পুরো টিম টাইগার। অমিত হাসান আর নাইম ইসলাম, টিমের এই নতুন দুই নবাগত প্লেয়ার স্টার প্লের একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন তাদের অভিজ্ঞতার কথা। বলেছেন, একাদশে না থাকলেও ইতিহাসের অংশ হতে পেরে তারা বেজায় খুশি। সিলেট টেস্টে হয়তো মাঠে নামা হয়নি, কিন্তু দলের সঙ্গে ছিলেন, দলকে জুগিয়েছেন অনুপ্রেরণা। দুজনের কাছেই এই ম্যাচটা ভিন্ন রকম। অমিত হাসান এই সিরিজে প্রথমবার মতো ডাক পেয়েছিলেন জাতীয় দলে। নাইম হাসান বরাবরই ভালো করেন, শেষ পর্যন্ত হয়তো সুযোগ মেলে না, তবে নিশ্চয়ই সুযোগ মিলবে। কথা বলবো এই দুজনের সঙ্গে। প্রথমে সিনিয়র সিরিজের নাইম, 300 উইকেট পেয়েছেন কদিন আগে ঘরোয়া লিগে। সিলেট টেস্টে জিতলেন, একটা দুর্দান্ত ক্যাচও ধরেছিলেন, আপনার অনুভূতিটা জানতে চাই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে, কারণ আমরা সিরিজটা জিততে পারছি, খুব ভালোভাবে ডোমিনেট করে জিতলাম। আর সবচেয়ে ভালো লাগতেছে হলো 12 ম্যান হিসেবে ফিল্ডিং করতে নেমে একটা ক্যাচ ধরতে পারছি এবং দুর্দান্ত ক্যাচ ছিল। আলহামদুলিল্লাহ, এটাও টিমের জন্য একটা কন্ট্রিবিউট। আমি গেলাম, আল্লাহর মতো একটা ক্যাচ ধরতে পারছি। আসছে সামনে অনেকগুলো সিরিজ রয়েছে, অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে, জিম্বাবুয়ে সিরিজ রয়েছে, নিশ্চয়ই হতাশ হচ্ছেন না? না, ইনশাল্লাহ আমি চেষ্টা করি হলো সবসময় নিজেকে রেডি রাখার, যখনই সুযোগ আসবে আল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু করার ট্রাই করবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সঙ্গে রয়েছেন অমিত হাসান। অমিত, প্রথমবারের মতো জাতীয় সঙ্গে জাতীয় দলের ড্রেসিং রুমটা উত্তাপটা কেমন? আলহামদুলিল্লাহ, গতবার আপনারা দেখলেন যে
আমরা পাকিস্তানে যেও পাকিস্তান সিরিজটা হোয়াইট ওয়াশ করেছি, এখানেও খুব ভালো একটা সিরিজ গেল। আর ফার্স্ট অফ অল আমার প্রথম সিরিজ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। সামনে আপনি মানে একটু ভাইবটা জানতে চাচ্ছিলাম, ড্রেসিং রুমের উত্তাপটা, মানে পার্থক্যটা আসলে কোথায়? পার্থক্য তো অনেক আছে। অবশ্যই ডিফারেন্ট আছে। এরকম একটা টানা 2টা ম্যাচ জেতা এটা খুবই মানে ডিফিকাল্ট, বাট আমরা খুব ভালো ছন্দে আছি, যার জন্য আমরা এই 2টা ম্যাচই ভালো জিততে পেরেছি। নাইম, অমিত, একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, একদম শেষ মুহূর্তে যখন সাজিদ খান এবং রিজওয়ানের জুটিটা জমে গিয়েছিল, বলতে পারেন যে বিশ্বাস ছিল ম্যাচ জিতবেন, তারপরও টেনশন ফিল করেছেন কিনা ডাগ আউটে? না, ওই রকম কোনো টেনশন ছিল না, কারণ আমাদের বলারদের উপর বিশ্বাস ছিল যে ওনারা ভালো বল করতেছে লাস্ট কাপল অফ ম্যাচ ধরেই, তো বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা জিততে পারবো। আর নিশ্চয়ই ভবিষ্যৎ দৃষ্টি রাখছেন। ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সঙ্গে ছিল অমিত হাসান এবং নাইম, দুজনেই বলছিল একেবারে ভিন্ন কারণে এই ম্যাচটা দুজনের কাছে দুই রকম। তারপরও এ দুজন বলছেন যে দলের সঙ্গে থাকা এবং জয়টা উপভোগ করা এই যেন অনন্য মুহূর্ত টাইগার ক্রিকেটের জন্য, কারণ প্রথমবারের মতো ঘরের মাঠে যে পাকিস্তান হয়েছে বাংলা ওয়াশ। মাহবুব রিমন, স্টার প্লে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। কোচ নিয়োগ নিয়ে বাফুফের কার্যক্রমে অখুশি ফুটবল ফ্যানরা। বুধবার বাফুফে ভবনের সামনে বিভিন্ন স্লোগান দিয়ে করেছে আন্দোলন। ফ্যানদের দাবি, হাতে যোগ্য কোচ থাকার পরেও বেছে নেয়নি ফেডারেশন। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। কোচ নিয়োগ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর ক্ষিপ্ত ফুটবল ফ্যানরা। একের পর এক তারিখ দিয়েও কোচ চূড়ান্ত করতে না পারা এবং পছন্দের কোচ নিয়োগ দিতে না পারায় ক্ষোভ জমেছে ফুটবল ফ্যানদের মধ্যে। সেই ক্ষোভ থেকে বাফুফে ভবনের সামনে হাজির সমর্থকরা। গুলির মতো একজন কোচ, যেখানে কাবরেরার প্রতিচ্ছবি, একই মুদ্রার এপিটোপিট। কাবরেরার প্রতিচ্ছবি তো আমরা দেখতে চাই না, সেক্ষেত্রে তো আমাদের কাবরেরাই ভালো ছিল। যে কোনো একটা হাই লেভেলের কোচ আসলে তো অবশ্যই তার এজেন্টের মাধ্যমে আসবে, ওই এজেন্টের এক কমিশনে একটা ব্যাপার স্যাপার আছে। এতটুকু হেরা যখন না বুঝে যখন ফাইনাল কোচ যখন যায় যে এজেন্টের ইস্যুতে ওই কোচটা বাদ দেয়, এটা আসলে বাফুফের ব্যর্থতা। এজন্য আমরা এখানে আসছি। ফুটবল ফ্যানদের পছন্দের শীর্ষে ছিল রোজারিও মিকেল। ব্রাজিলিয়ান এই কোচ হাতছাড়া হয়ে যাওয়ার পর ওয়েলস কোচ ক্রিস কোলম্যান কিংবা জার্মান কোচ ব্যান স্টর্ককে হামজা সমিতদের হেড কোচ হিসেবে দেখতে চেয়েছিল। তবে বাফুফে নিয়োগ দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্রের কোচ থমাস ডুলিকে। তারা থমাস ডুলিকে বাদ দিয়ে তারা বার্ন স্টককে নিবে, অথবা সেই পরিমাণ টাকা খরচ করে তারা ইউরোপ আমেরিকার থেকে আরও কোচ নেওয়ার চেষ্টা করবে। আমরা আশা করব তারা যেন এখনো ভুল পদক্ষেপ না নিয়ে নেয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্যানস্টক বা ওনার মাপের কোনো একজন কোচ হওয়া। আর যেই আলোচনাটা চলছে বর্তমানে যে ডুলি বাংলাদেশের কোচ হবে, গায়নার কোচ ডুলি বাংলাদেশের কোচ হবে, ওইটা যেন না হয়, কারণ ওনার থেকে ভালো কোচ বাংলাদেশ ডিজার্ভ করে। তবে ফ্যানরা আস্থা রাখছেন বাফুফে সভাপতি তাবিদ আউয়ালের ওপর। বিশেষ করে তাবিদ আউয়ালের কাছে, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সাহেব একজন ফুটবল প্লেয়ার ছিলেন, তাদের কাছে অনুরোধ, ভালো মানের একটা কোচ দিয়ে বাংলাদেশটাকে মর্যাদাপূর্ণ একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সবার তাদের প্রতি আকুল আবেদন। 24 মে জাতীয় দলের সাথে ক্যাম্প শুরু করবেন নতুন কোচ। এই ঘোষণা দিলেও এখনও আনুষ্ঠানিকভাবে কোচ নিয়োগ করেনি বাফুফে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। ব্রাজিল পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা হয়ে গেছে। কেমন হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্কোয়াড? কবে স্কোয়াড ঘোষণা করবেন স্কালোনি? শেষ মুহূর্তে কোনো চমক কি থাকবে? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। নেইমারের নামটা যখন আনচেলত্তি উচ্চারণ করলেন, গোটা ফুটবল দুনিয়া কেঁপে উঠল। পর্তুগাল তাদের তুরুপের তাস ছুড়ে দিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদো, সেই চিরন্তন নাম যিনি অপেক্ষায় আছেন বিশ্ব ফুটবলকে রাঙানোর জন্য। কিন্তু আর্জেন্টিনা এখনো নীরব। লিওনেল স্কালোনি তাড়াহুড়ো করেন না, তার কাছে সময় একটা অস্ত্র। সেই সময়সীমা মাথায় রেখেই তিনি একটু একটু করে সবকিছু আবারও বিশ্লেষণ করছেন, প্লেয়ারদের উপর পাখির চোখ করেছেন। এরই মধ্যে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ পড়ে গেছে। ৩৫ জন ফুটবলারকে প্রাথমিকভাবে মনোনীত করে তাদের ক্লাবে নোটিশ পাঠানো হয়েছে। প্রথমে ভাবা হয়েছিল দুটো আলাদা দল হবে। একটা দল ৬ জুন প্রীতি ম্যাচ খেলবে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে। আরেকটা হবে মূল বিশ্বকাপ দল, কিন্তু সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন স্কালোনি। যারা টিকবেন তারাই বুয়েনস এইরেসে এসে ব্যাগ গোছাবেন, বাকিরা থাকবেন অপেক্ষার প্রহর গুণে। যদি কেউ চোট পান,
যদি ভাগ্যের দরজা হঠাৎ করে খুলে যায়। এই সিদ্ধান্তের পেছনে আছে একটা তিক্ত স্মৃতি। 2022 সালের কাতার বিশ্বকাপে লিওনেল স্কালোনি যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন, এবার তিনি সেই একই অভিজ্ঞতার মুখোমুখি হতে চান না। হোয়াকিন কোর্রেয়া আর নিকোলাস গঞ্জালেস শেষ মুহূর্তে চোটে পড়ে বিশ্বকাপ দল থেকে ছিটকে গিয়েছিলেন। তখন হন্তদন্ত হয়ে থিয়াগো আলমাদা আর আনহেল কোর্রেয়াকে ডাকতে হয়েছিল স্কালোনিকে। এবার সেই একই পথে হাঁটতে চান না স্কালোনি। কোচিং স্টাফরা এরই মধ্যে আর্জেন্টিনায় ফিরে এসেছেন। এফএ কমপ্লেক্সে আগামী সপ্তাহ থেকে অনুশীলন শুরু হয়ে যাবে। মাঠ প্রস্তুত, খেলোয়াড়দের জন্য অপেক্ষা চলছে। রক্ষণে ধোঁয়াশা। ডিফেন্স এবার হয়তো 8-9 জন ডিফেন্ডার থাকবেন। কারণটা সহজ, দুই রাইট ব্যাক নাহুয়েল মলিনা আর গনসালো মন্তিয়েল দুজনই চোটে ভুগছেন, এখনো চোট থেকে ঠিকঠাক সেরে ওঠেননি। তাই স্কালোনি সব কিছু, তার সব অপশন তৈরি করে রেখেছেন, সব বিকল্প তৈরি করে রেখেছেন। মার্কোস সেনেসি সেই ফাঁকে নিজের নামটা জোরালো করে নিয়েছেন। তার একটা সম্ভাবনা রয়েছে, আর্জেন্টিনার বিশ্বকাপ দলে হয়তো তিনি সুযোগ পেতে পারেন। আক্রমণ ভাগে রীতিমতো যুদ্ধ চলছে, কিন্তু সবচেয়ে বড় প্রতিযোগিতা চলছে অ্যাটাকিং মিডফিল্ডে। মাত্র দুটো জায়গার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন 7 জন। জিওভানি লো সেলসো অভিজ্ঞতায় সমৃদ্ধ, তার ট্র্যাক রেকর্ড তার পক্ষেই কথা বলছে। ভ্যালেন্তিন বার্কো ফ্রান্সে দুর্দান্ত সময় কাটিয়েছেন। লা বম্বেনারায় জাম্বিয়ার বিপক্ষে গোলটার কথা এখনো সবাই মনে রেখেছে। সেই একটা মুহূর্তে অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে। ফ্রাঙ্কো মাস্তান্তুওনো, মাক্সিমো পেরোনে, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, এমিলিয়ানো বুয়েন্দিয়া, মাতিয়াস সুলে প্রত্যেকেই নিজের পাসপোর্ট গুছিয়ে রেখেছেন, আর প্রত্যেকেই স্বপ্ন দেখছেন বিশ্ব আসরে আর্জেন্টিনার হয়ে দুটি ছড়াতে। তবে প্রেস্তিয়ানির ক্ষেত্রে একটা মোড় আছে। ইউএফার একটা নিষেধাজ্ঞা ফিফা পর্যন্ত গড়িয়েছে, তাই তিনি যদি বিশ্বকাপ দলে থাকেন তাহলে আর্জেন্টিনার প্রথম দুটি বিশ্বকাপ ম্যাচে তিনি খেলতে পারবেন না। এই সীমাবদ্ধতা প্রেস্তিয়ানির সুযোগকে অনেকটাই কমিয়ে দিয়েছে। এই ভিড়ে কোনো অপ্রত্যাশিত নাম কি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ঢুকে পড়বে? ইউরোপে খেলা কোনো উইঙ্গার কি হতে পারেন? অপশনটা কি হতে পারে? বুয়েন্দিয়া, অ্যাস্টন ভিলার তারকা, কিংবা মাতিয়াস সুলে রোমায় মূল একাদশের অপরিহার্য অংশ। এই দুজনের যে কোনো একজনকে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে যদি দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর সবার উপরে সবচেয়ে রোমাঞ্চকর প্রশ্নটা রয়েছে মানুয়েল লোপেসকে নিয়ে। এল ফ্লাকো প্যামেইরাসে এই মৌসুমে যা করেছেন তা দেখে গোটা দক্ষিণ আমেরিকা চমকে গিয়েছিল। স্কালোনির চোখ এড়িয়ে যাননি তিনি, কিন্তু তাকে আক্রমণে রাখলে রক্ষণে একটা জায়গা ছাড়তে হবে। এই সমীকরণটাও এখনো মেলেনি। সব মিলিয়ে এই মুহূর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ দল এখনো অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। শেষ মুহূর্তের কিছু নাম স্কালোনি চিন্তা করছেন। সবকিছুর কেন্দ্রবিন্দুতে আছেন লিওনেল মেসি, যাকে ঘিরে সব পরিকল্পনা সাজাচ্ছেন স্কালোনি। মেসির শেষ বিশ্বকাপ অভিযান আর্জেন্টিনার প্রতিটা পদক্ষেপকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। মারাদোনার ছায়া আর মেসির আলোর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক জাতির হৃদস্পন্দন। স্টেডিয়ামের আলো জ্বলবে, পৃথিবী থমকে দাঁড়াবে। মেসি তার যোদ্ধাদের নিয়ে আবারও মাঠে নামবেন, বিশ্বকাপে নামবেন, অমরত্বের ইতিহাস লিখতে। রহমান পেয়ার, স্টার প্লে। 6 মহাদেশ, 48টা দল। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর বাকি আর মাত্র 22 দিন। দলগুলোর চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফ্যানরা গুনছেন অপেক্ষার প্রহর। বিশ্বকাপ নিয়ে স্টার প্লের দল পরিচিতিতে আজ থাকছে এশিয়া থেকে কোয়ালিফাই করা গতবারের বিশ্বকাপ আয়োজক দল কাতার।
কাতার বিশ্বকাপ। লিওনেল মেসির অধরা ওয়ার্ল্ড কাপ ট্রফিটা তুলে ধরার দৃশ্য হয়তো চিরস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু শুধুই কি মেসির বিশ্বকাপ জয়? প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশ হয়ে ফিফা বিশ্বকাপ আয়োজন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল কাতার। 2026 বিশ্বকাপেও চমক দেখিয়েছে মরুর দেশটি। 2022-এ হোস্ট কান্ট্রি হিসেবে খেলা কাতার এবার প্রথমবারের মতো বাছাই পর্ব পেরিয়ে খেলছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মূল পর্বে। প্রথম বিশ্বকাপে অংশ নিয়ে গ্রুপ পর্বে সেনেগালের বিপক্ষে মোহাম্মদ মুনতারির একমাত্র গোলটা এখনও ঐতিহাসিক হয়ে আছে কাতারের জন্য। এরপর 2026 সালের এএফসি বাছাই পর্বের এ গ্রুপ থেকে পুরোপুরি ডমিনেট করে কাতার এই বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বুয়ালেম খৌখি আর পেদ্রো মিগুয়েলের 2 গোল বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে দেয় মধ্যপ্রাচ্যের এই দেশকে। বি গ্রুপ থেকে 13 জন ওয়ার্ল্ড কাপ মিশন শুরু করবে কাতার। নিজেদের উদ্বোধনী ম্যাচে কাতারের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এরপর 18 জন কাতার মুখোমুখি হবে স্বাগতিক কানাডার। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কাতারের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। এরই মাঝে বিশ্বকাপের জন্য 34 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে দেশটি। মূল দল ঘোষণা না হলেও দলের স্টার প্লেয়ার আকরাম আফিফ, আলমোয়েজ আলী, অধিনায়ক হাসান আল হাইদোস আর মোহাম্মদ মুনতারিরা প্রস্তুত হচ্ছেন বিশ্বকাপ মাতাতে। বিশ্বমঞ্চে কাতারের ডাগআউট সামলাবেন স্পেনের হুলেন লোপেতেগুই। স্পেন জাতীয় দলের সাবেক এই কোচকে এ বিশ্বকাপ টার্গেট করে 2025 সালে দলের দায়িত্ব দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। 2022 সালে দারুণ বিশ্বকাপ আয়োজন করে ফিফা প্রেসিডেন্টের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিল কাতার। তবে এবার আয়োজক না, মাঠের ফুটবল দিয়েই বিশ্ব ফুটবলে নিজেদের ছাপ রাখতে প্রস্তুত হচ্ছে মরুর এই দেশ। সারা মাহবুব, স্টার প্লে। 22 বছর ধরে জমে থাকা অপেক্ষা, অসংখ্য হতাশা আর ভেঙে যাওয়া স্বপ্নের ভার, যেন এক রাতেই বদলে গেল ইতিহাস। ম্যানচেস্টার সিটি আর বোর্নমাউথের ম্যাচ 1-1 গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল আর্সেনাল। ইতিহাস ফিরল, স্বপ্ন সত্যি হলো। প্রায় 2 যুগ পর আবারও ফুটবল ইতিহাসের সিংহাসনে বসল গানাররা। মাঠে তুমুল লড়াই চলছে ম্যানচেস্টার সিটি আর বোর্নমাউথের মধ্যে। বাসায় টিভি সেটের সামনে নখ কামড়াতে কামড়াতে হয়তো হৃদস্পন্দনই বন্ধ হয়ে আসছিল আর্টেটার, চোখের পাতা পড়ছিল না। আর্সেনালের লিভিং রুমে তখন রাইস, সাকা, ট্রোসার্ড, ওদেগার্ডরা টিভির সামনে বসা। তাদের কাছে ম্যাচের প্রতিটা সেকেন্ড যেন এক একটা যুগ। প্রতিটা পাস, প্রতিটা ট্যাকল আর প্রতিটা সুযোগ ঝড় বইয়ে দিচ্ছিল তাদের বুকেও। লন্ডনের রাস্তায় লাল সাদা জার্সিতে ভক্তরা অপেক্ষায়। প্রতিটা পাবে একটাই প্রশ্ন ঘুরছে, আজ কি সত্যি ধরা দেবে সেই মহেন্দ্রক্ষণ? 38 মিনিটে বোর্নমাউথ গোল করে লিড নিতেই গানারদের হৃদয় কেঁপে উঠল। লন্ডনের রাস্তা, এমিরেটসের সামনে জনসমুদ্র উত্তাল হয়ে উঠল উল্লাসে। হাজার হাজার গলায় ফেটে পড়ল আশা আর বিশ্বাসের চিৎকার। তারপর এলো সেই ভয়ঙ্কর মুহূর্ত। একেবারে শেষ দিকে আর্লিং হালান্ড গোল করে সমতা ফিরিয়ে আনলেন। তবে এবার আর কিছুই আটকাতে পারল না গানারদের ভাগ্যকে। 1-1 গোলের সমতায় শেষ হলো ম্যাচ। শেষ বাঁশির শব্দটা বেজে উঠতেই যেন পুরো পৃথিবী থমকে গেল এক মুহূর্তের জন্য। তারপরই পাল্টে গেল সবকিছুই। ক্লাবের লিভিং রুমটা তখন উদযাপনের মঞ্চ হয়ে উঠল। 22 বছরের অপেক্ষা, 22 বছরের কষ্ট, সব এক নিমিষেই ভেসে গেল আনন্দের বন্যায়। জেসুস, মাগালাস, বুকায়ো সাকারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। ট্রফি এখনো হাতে আসেনি, তবুও প্রিমিয়ার লিগের শিরোপাটা তো নিশ্চিতই হয়ে গেছে। লন্ডনের পথে পথে তখন একটাই সুর, নর্থ লন্ডন ফর এভার দ্য ওয়েদার। এমিরেটসের সামনে ভাঙা বাঁধের মতো উল্লাসে মেতে উঠল গানার ফ্যানরা। 37 ম্যাচে আর্সেনালের পয়েন্ট 82, সমান ম্যাচে ম্যান সিটির ঝুলিতে মাত্র 78। এক ম্যাচ হাতে রেখেই এসেছে সেই সোনালী মুহূর্ত। লন্ডনের রাস্তায় যেন ট্রফি হাতে ছাদখোলা বাসে ঘুরছে গানাররা। সবশেষ 2003-04 মৌসুমে এমন আনন্দের ঢেউ এসেছিল। ডেনিস বার্গক্যাম্প, পিয়ারেস, সোল ক্যাম্পবেল, থিয়েরি অরিদের মতো মহাতারকাদের হাত ধরে সেবার প্রিমিয়ার লিগের 13তম শিরোপা জিতেছিল গানাররা।
আর এবার নতুন প্রজন্মের গানাররা ফিরিয়ে দিলেন সেই একই আবেগ, রোমাঞ্চ আর গৌরবের দিন। মার্টিন ওদেগার্ড, ট্রোসার্ড, বুকায়ো সাকা, কাই হাভার্টজ, মিকেল মেরিনোরা লিখে দিলেন নতুন ইতিহাস। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। স্ট্র্যাটেজিক টাইম আউট ফিরবো জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরানকে সাথে নিয়ে, সঙ্গেই থাকুন।